কালকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডারে এমন এক কর্মকাণ্ড ঘটেছে যা এক কথায় নজিরবিহীন। আপনাদের হয়তো মনে থাকবে, ঠিক দুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম সেভেন সিস্টার্স এর বর্ডার এরিয়াতে এমন একজন ব্যক্তিকে আটক করেছে বিএসএফ, যার কাছে বাংলাদেশ পুলিশের এক আইডেন্টিটি কার্ড পাওয়া গেছে। অর্থাৎ তিনি বাংলাদেশ পুলিশের সক্রিয় অফিসার। তিনি ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছিলেন এবং ভারতবর্ষ ঢুকতে গিয়ে তিনি ভারতীয় এক নাগরিককে আটক করেন এবং কোনো না কোনোভাবে তাকেই বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি এবং তার গ্যাং। তাকে যখন গ্রেফতার করা হয়, আটক করা হয়, ঠিক তখন বাকি যে 10-12 জন ছিল তারা বিএসএফ এর উপর আক্রমণ করতে শুরু করে। এই ঘটনা হয়তো আপনাদের অনেকেরই মনে আছে। কিন্তু কালকে সন্ধ্যে 6টা থেকে 7টায় বাংলাতে সেই ঘটনার রেপ্লিকা কিন্তু প্রায় দেখা যেত, যা কিন্তু বিএসএফ প্রথম পদক্ষেপেই আটকে দিয়েছে। বাংলাদেশ সরকারের অত্যন্ত প্রভাবশালী এক কর্তা, তিনি বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়া থেকে। কালকে বিএসএফ যে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে সেখানে বলেছেন তারা যে এই মাপের কর্তা, এই মাপের পুলিশ কর্তা এর আগে কখনো ভারতবর্ষে এইভাবে বর্ডার টপকে আসার চেষ্টাটুকু করেনি। অফিসিয়াল স্টেটমেন্টে বিএসএফ জানিয়েছে যে ব্যক্তিকে আটক করা হয়েছে তিনি বাংলাদেশ পুলিশের হাই প্রোফাইল কর্তা এবং তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সচিব ছিলেন। সন্ধ্যে 6টা থেকে 7টায় বাংলার মানে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলা, সেখানের হাকিমপুর সীমান্ত, সেখান থেকে সেই ব্যক্তি গোপনীয়তার সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েন। সঙ্গে সঙ্গে বিএসএফ তাকে আটক করেন এবং তার যে চলাফেরা, তার যে গতিবিধি, তার যে চালচলন পুরোটাই ছিল সন্দেহভাজন এবং সন্দেহজনক। আপনারা বুঝতে পারছেন, এই জন্যই আমাদের কর্তারা গিয়ে, বিএসএফ এর কর্তারা গিয়ে তাকে আটক করেন। এবার বাংলাদেশ পুলিশের কর্তা তিনি কেন আমাদের এই রাজ্যে ঢোকার চেষ্টা করছেন, আমাদের দেশে ঢোকার চেষ্টা করছেন, এটাই তো একটা সব থেকে বড় প্রশ্ন। কেন্দ্রীয় সরকার বারবার কাঁটাতার দেওয়ার জন্য আমাদের রাজ্য সরকারকে চিঠি লিখছেন, কিন্তু কোনো অবস্থাতেই এই অঞ্চলগুলোকে 100% কাঁটাতার আবৃত করা সম্ভব হচ্ছে না। আজকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন সচিব তিনি আমাদের দেশে ঢুকতে চাইছেন, তাও আবার ইললিগাল ওয়েতে। নিশ্চয়ই গল্প করার জন্য তিনি ঢুকতে চাননি। এই মাপের পুলিশ কর্তা যিনি সহজেই ভিসা পেয়ে যেতেন, যিনি সহজেই পাসপোর্ট ইস্যু করতে পারতেন, ডিপ্লোম্যাট পাসপোর্ট, তিনি কিভাবে এই ধরনের কর্মকাণ্ডতে জড়িয়ে পড়লেন, সেটাই বিএসএফ কর্তাদের কাছে সব থেকে বড় বিস্ময়। যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার নাম আফরুজ্জামান, তিনি বাংলাদেশ পুলিশের কর্তা। আমি আগেই বললাম, বিএসএফ জওয়ানরা তাকে আটক করে পশ্চিমবঙ্গের পুলিশের হাতে তাকে তুলে দেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং কেন তিনি এইভাবে চোরা পথে বাংলা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন সে বিষয়ে হয়তো আমরা কিছু না কিছু তথ্য পাবো। কিন্তু এই ঘটনা শুধু কি একটা সাধারণ নিতান্তই একটা ঘটনা যে আমি ভুল করে চলে এসেছি, তা তো নয়। আপনি পরিষ্কারভাবে ইল্লিগাল ওয়েতে আসার চেষ্টা করছেন। রাতের অন্ধকারে আপনার মনে হলো ওদেশ থেকে এদেশে ইজিলি ঢুকে যাওয়া যায়, এটি অনুপ্রবেশকারীদের বিচরণ ক্ষেত্র। কিন্তু যিনি বাংলাদেশ পুলিশের সর্বময় কর্তা, মানে এই লেভেলের কর্তা, তিনি কেন হঠাৎ করে ভারতে ঢুকতে চাইবেন এইভাবে ইল্লিগাল ওয়েতে? তিনি তো খুব সহজে সঠিক উপায়ে বৈধ পথে বাংলাদেশের থেকে ভারতে আসতে পারবেন যদি তার প্রয়োজন হয়। মানে বুঝতেই পারছেন, অনেক বড় ষড়যন্ত্র বা খেলা কিন্তু বাংলা এবং ভারতকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু খেলা হচ্ছে, যা আমি বারবার একাধিক ভিডিওতে আপনাদেরকে সচেতন করার জন্য তুলে ধরছি। পাশাপাশি দেশের পশ্চিম প্রান্তে গুজরাট সীমান্ত, সেখানে 15 জন পাকিস্তানি মৎস্যজীবীকে আমাদের ভারত সরকারের বিএসএফ জওয়ানরা আটক করেছেন। নর্মাল প্রসিডিওরের পর তাদেরকে নিয়ে কি সিদ্ধান্ত হয় আমি আপনাদের সামনে নিয়ে আসব। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কি জানেন, যখন এই ঘটনা ঘটলো তখন পাকিস্তানের হাই প্রোফাইল মন্ত্রী ইসাক দার তিনি বাংলাদেশ সফরে এসছেন। 15 বছরের বেশি সময়ের পর পাকিস্তানের এই লেভেলের এক মন্ত্রী
বাংলাদেশ সফরে এলেন। যখন এই খবর আমাদের সামনে আসছে, ঠিক তার আগের দিনই আমরা জানতে পারলাম কি, সমস্ত দক্ষিণ এশিয়ার মুসলমান রাষ্ট্রগুলোকে একজোট হয়ে বা একজোট করে মালয়েশিয়া, পাকিস্তান, তুরস্ক এবং বাংলাদেশ একত্রে একটা সংগঠন তৈরি করছেন, পারমাণবিক কনফেডারেশন সংগঠন, যাদের কাজ হবে ন্যাটোর মতো ভারত বিরোধী চক্রান্ত করা। অলরেডি বাংলাদেশে 4টে গ্রুপ তৈরি হয়ে গেছে। সেই গ্রুপগুলোর নাম আমি কালকেও বলেছিলাম: আজম স্কোয়াড, রাউজান স্কোয়াড, আল হাজরা একাডেমি, জামায়াতুল আনসার ফিল হিন্দাল। এই যে 4 নম্বর গ্রুপের নাম বললাম, তারা রোহিঙ্গাদের নিয়ে কাজ করে। অর্থাৎ বাংলাদেশ সরকার এবার তাদের দেশে আটক করা বা আটকে যাওয়া 1.5-2 কোটি রোহিঙ্গাকে নিয়ে নতুন পরিকল্পনা করছে, যা কিন্তু আরো বিস্ময়কর। কালকে পাকিস্তানের এই মন্ত্রী বাংলাদেশে গিয়ে কি বলেছেন? বাংলাদেশে গিয়ে সকলের আগে তিনি জামাতুল ইসলামের সঙ্গে একটি মিটিং করেন, যারা পাকিস্তানকে 1971-এর মুক্তিযুদ্ধতে সাহায্য করেছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল, সেই জামাতে ইসলামীর সঙ্গে তারা মিটিং করেন। এবং জামাতের সঙ্গে মিটিং এর পর বাংলাদেশ এবং পাকিস্তান একত্রে জয়েন্ট ইকোনমিক কমিশন নতুন করে কার্যকরী করার জন্য উঠে পড়ে লেগেছেন, যা শেষবার 2005 সালে কার্যকরী ভূমিকা নিয়েছিল। এই কমিশনের কাজ কি? এই কমিশনের কাজ হলো 2 দেশের মধ্যে ব্যবসায়ী সম্পর্ক স্থাপন করা, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বাড়ানো। ইতিমধ্যেই ভিসা ফ্রি হয়ে গেছে, বিমান পরিষেবা চালু হয়ে গেছে, খুব সহজেই ডিপ্লোম্যাটরা এদেশে চলে আসছেন বাংলাদেশে, আইএসআই এর একাধিক অফিসিয়ালরা আসছেন। কিন্তু আজকে যে খবর আমাদের সামনে এসছে, সেখানে পাকিস্তানের বিদেশমন্ত্রী সরাসরি বলছেন, আমরা বাংলাদেশকে বেস করে এবার নয়া পরিকল্পনা করছি। নয়া পরিকল্পনা মানে কি? দেখুন, পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন। বিশ্বের এত দেশ ছেড়ে পাকিস্তান এমন কি ব্যবসা বাণিজ্যের পরিসর নিজেদের দেশেই তৈরি করে রেখেছেন যে বাংলাদেশ সেই পরিসর থেকে উপকৃত হতে পারেন? সেটাই তো একটা বড় প্রশ্ন। একটা দেশ ঋণের ফাঁদে জর্জরিত, আইএমএফ এর লোনের টাকা ছাড়া সেই দেশটি 2 দিন চলবে না, আমেরিকার ব্যাক সাপোর্ট ছাড়া সেই দেশটির ইকোনমিক্যাল কন্ডিশন 2 মিনিটে শেষ হয়ে যাবে। সেই দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে কে? আরো একটা ধর্মীয় উগ্র প্রধান দেশ, বাংলাদেশ। এবং তারা তাদের মধ্যে জয়েন্ট কমিশন তৈরি করেছে, তারা ব্যবসা বাণিজ্য করবে। আসলে ব্যবসা বাণিজ্যের আড়ালে বাংলাদেশে কারা আসবেন? আইএসআই আসবে, জঙ্গি সংগঠনের নেতারা আসবেন এবং বাংলাদেশকে ঘাঁটি করে জঙ্গি তৈরির আতুরঘর বানাবে এই পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী এক রাষ্ট্র। মাদ্রাসাগুলোকে অ্যাক্টিভ করার চেষ্টা করা হবে। এই যে মাদ্রাসাগুলোকে অ্যাক্টিভ করে শিক্ষার নামে ভারত বিরোধী চক্রান্ত এবং ষড়যন্ত্র এই ছোট ছোট শিশুদের মধ্যে কিন্তু ঢুকিয়ে দেওয়া হবে, যা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যখন পাকিস্তানের এই মন্ত্রী জামাতের সঙ্গে মিটিংটি করলেন। আমি জানি না এই ভবিষ্যৎ, মানে এই সংগঠনের ভবিষ্যৎ কি, কিন্তু বর্তমান সময়ের সাপেক্ষে বলা চলে ভারতের জন্য কিন্তু বিষয়টি অত্যন্ত অ্যালার্মিং একটা পরিস্থিতি সৃষ্টি করছে। এবং আমার দৃঢ় বিশ্বাস ভারত সরকার এই বিষয়ে কড়া অবজারভেশনে রাখছে পুরো প্রত্যেকটি বিষয়ে। তবে পাকিস্তানের এই বৈঠক যখন হলো, তখন একই সঙ্গে বাংলা এবং বাংলাদেশ বর্ডার থেকে বাংলাদেশ পুলিশের কর্তা আমাদের দেশে ঢোকার চেষ্টা করছেন। তার নেপথ্যে কারণটা কি, সেটাও কিন্তু আমাদের গভীরে গিয়ে ভাবা উচিত, ভাবতে হবে। দেশের সুরক্ষার আগে রাজনীতি নয়। দেশ বাঁচলে আমরা বাঁচবো, আমরা বাঁচলে রাজনীতি বাঁচবে, রাজনীতি বাঁচলে রাজনৈতিক নেতারা বাঁচবেন। রাজনৈতিক নেতারা আশা করি এমন কিছু করবেন না যেন আমাদের দেশের সার্বভৌমত্ব, শান্তি, শৃঙ্খলা সবকিছু বিঘ্নিত হয়ে যায়। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।